রিজিওনাল সেন্টার কলকাতার পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বিএপিসি কোর্সের বিপিসি 101 জেনারেল সাইকোলজির ইউনিট 1 আর 2 নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যেটা পড়তে চলেছি তার সম্পর্কে একটু একটা সূচনা বা একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই। এই যে পেপার যেটা 101 এর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মনোবিজ্ঞানের অর্থ ও সেই সংক্রান্ত ধারণা। মনোবিজ্ঞান এমন একটা বিষয় যার সম্পর্কে আমাদের বিভিন্ন ধরনের ধারণা রয়েছে এবং সেইগুলোই আমরা এখানে আলোচনা করব এবং তার যৌক্তিকতা অযৌক্তিকতা এগুলো আমরা এখানে যাচাই করে নেব। মনোবিজ্ঞান হলো মানুষের আচরণ বিষয়ক বিজ্ঞান, যা ব্যক্তির বৌদ্ধিক, আবেগমূলক ও শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলির বৈশিষ্ট্য, প্রকৃতি এবং সেগুলো ঘটবার কারণসমূহ আলোচনা করে। একজন মানুষ যখন কোনো আচরণ করেন তখন তার পিছনে অনেক ধরনের উপাদান, অনেক ধরনের কারণ সক্রিয় থাকে। তার মধ্যে কতকগুলি হলো আমাদের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত, কতকগুলি হলো আমাদের আবেগ সম্পর্কিত এবং কিছু আমাদের শারীরবৃত্তীয় যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর যে প্রভাব আমাদের আচরণের উপর পড়ে সেই সংক্রান্ত। তো এই যে পাঠ্যক্রম আজকে আমরা আলোচনা করতে শুরু করলাম, এখানে আমরা মনোবিজ্ঞানের উৎস, ইতিহাস, বিশ্বে ও ভারতে মনোবিজ্ঞানের বিবর্তন, ক্ষেত্র সম্পর্কিত তথ্য, এইগুলো সমস্ত আগামী 1 ঘন্টার মধ্যে আলোচনা করব। প্রথমে আসা যাক মনোবিজ্ঞানের সংজ্ঞা। মনোবিজ্ঞানের সংজ্ঞা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। এটাকে কখনো বলা হয়েছে আত্মার বিজ্ঞান, কখনো বলা হয়েছে মনের বিজ্ঞান, কখনো চেতনার বিজ্ঞান এবং অপেক্ষাকৃত বর্তমান সময়ে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয়েছে। কেন এই পরিবর্তন? আত্মা বা মন বা চেতনা যাই বলি না কেন, এগুলো সব বিমূর্ত ধারণা। এগুলোকে আমরা কোনোটাই চোখে দেখতে পাই না বা কোনোভাবে আমাদের কোনো ইন্দ্রিয় দ্বারাই আমি সেটাকে গ্রহণ করতে পারি না এই ধারণাগুলোকে। এগুলো সমস্তই দর্শন সম্পর্কিত। এখানে বৈজ্ঞানিক ভিত্তি বা বৈজ্ঞানিক যে প্রমাণ, বিজ্ঞান যে প্রমাণ চায় সেই প্রমাণের জায়গা কিন্তু এই মন, চেতনা, আত্মা এই ধারণাগুলোর মধ্যে একেবারেই নেই। সেই কারণে পূর্বে মনোবিজ্ঞানকে দর্শনের অঙ্গ বলে মনে করা হতো, যেটা একটা ফিলোসফির পার্ট। কিন্তু এই ধারণাগুলো ন্যাচারালি, যেটা বললাম, অস্পষ্ট এবং প্রমাণ করা কষ্টকর। সেজন্য ধীরে ধীরে দেখা গেল মনোবিজ্ঞানের বিষয়বস্তু যখন আলোচিত হতে লাগলো বিভিন্ন জায়গায়, 20 শতাব্দীর শেষ ভাগে মনোবিজ্ঞানের অন্যতম মতবাদ আচরণবাদ বিকাশ লাভ করেছিল। এর মূল প্রবক্তা ছিলেন আমেরিকান মনোবিজ্ঞানী জন ওয়াটসন। তিনি সম্পূর্ণভাবে এই মন, আত্মা, চেতনা এই ধারণাগুলো একদম বর্জন করেছিলেন। তার পরিবর্তে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান হিসাবে আখ্যা দিয়েছিলেন। কেন? তিনি মনে করতেন আচরণই একমাত্র পর্যবেক্ষণযোগ্য, পরিমাপযোগ্য এবং পরীক্ষণযোগ্য বিষয়, যা মনোবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা দিতে পারে। এবং পরবর্তী সময়ে মনোবিজ্ঞানের যে সংজ্ঞাগুলি তৈরি হয়েছে সেগুলি কিন্তু বেশিরভাগই ওয়াটসনের বক্তব্যকে অনুসরণ করেই তৈরি হয়েছে। মানব আচরণের কিছু বৈশিষ্ট্য আমরা এবার দেখে নেব।
1988 সালে এবং 2002 সালে পরমেশ্বরন এবং বীণা এই দুজন মনোবিজ্ঞানী মানব আচরণের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেন। তারা কি বলেছিলেন? কথা হচ্ছে আচরণ, আমাদের যে আচরণ, মানুষের যে আচরণ, সেগুলো বিভিন্ন উপাদান দ্বারা প্রভাবিত হয়, যথা শারীরবৃত্তীয়, জ্ঞানমূলক, আবেগমূলক, প্রেষণামূলক, পূর্ব অভিজ্ঞতা সংক্রান্ত, পরিবেশগত, সামাজিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, এইরকম। এবং এই উপাদানগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ব্যক্তি সম্পর্কিত, যার মধ্যে যেগুলো আবার দুরকম আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে শারীরবৃত্তীয় আর একটা হচ্ছে মানসিক। শারীরবৃত্তীয়র মধ্যে আমরা সব ধরনের শারীরিক চাহিদা, শারীরিক প্রক্রিয়া এইগুলো আনতে পারি। আর মানসিকের মধ্যে আমরা আনতে পারি আমাদের ধারণা, মতামত, আমাদের আচরণ প্রবণতা। এই সমস্ত উপাদানগুলোই কিন্তু আমাদের আচরণকে প্রভাবিত করে। অন্যদিকে রয়েছে পরিবেশ সম্পর্কিত উপাদান। আমাদের যা বৈশিষ্ট্য আছে সে তো রয়েছে, সেগুলো আমাদের আচরণকে প্রভাবিত করছে। এবং তাছাড়াও আমাদের পরিবেশ সম্পর্কিত, ভৌত পরিবেশ, প্রত্যক্ষ সামাজিক পরিবেশ, অর্থাৎ আমাদের যে পরিবার, আমাদের বন্ধু বান্ধব, এবং আমাদের পরোক্ষ সামাজিক পরিবেশ, যেমন আমাদের বৃহত্তর সামাজিক প্রেক্ষাপট ও সংস্কৃতি, এই সবগুলোই আমাদের আচরণ প্রভাবিত করতে পারে। আমরা যে সংস্কৃতিতে বাস করছি, আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, মূল্যবোধ, আমাদের যে ধারণা, মতাদর্শ, এগুলো সবই আমাদের আচরণকে সরাসরি না হলেও পরোক্ষভাবে প্রভাবিত করছে। আর একটা কি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে? আচরণ সরল থেকে জটিল হতে পারে। আচরণে ব্যক্তিগত বৈষম্য বর্তমান থাকে, কিন্তু আচরণের সমতাও লক্ষ্য করা যায়। এই দুটো পয়েন্ট বা এই দুটো যে আমি বৈশিষ্ট্যের কথা বলছি, দেখুন আমরা কিভাবে জিনিসটাকে বোঝাতে পারি। একটা আচরণের সরল আচরণ এবং জটিল আচরণ, এটা বোঝাতে গিয়ে আমরা এটা বলতে পারি, এই যে আমরা মনে করুন আমরা মাটিতে পা ফেলে হাঁটছি, বা একটা পেন্সিল ধরছি, একটা পেন ধরছি, এই আচরণটা করতে আমাদের অনেক কম মানসিক এবং শারীরিক উপাদান ব্যবহার করছি। আমরা রোজ সকালে উঠে যে আমরা দাঁত ব্রাশ করছি, অনেক সময় আমরা মানে কিছু জিনিস কিছু মনে করার আগেই কাজটা আমরা করে ফেলছি। আমরা কি সবসময় খেয়াল করে করছি? রোজ অভ্যেসের বসে আমরা এই কাজগুলো দিনের পর দিন করে যাচ্ছি এবং তার প্রতি আমাদের কোনো সচেতনতাও থাকছে না, কারণ এগুলো সরল আচরণ, এগুলো আমি খুব সহজেই আয়ত্ত করে নিয়েছি ছোটবেলায় এবং সেগুলোকেই আমি কন্টিনিউ করছি, আমাকে সেটা নিয়ে চিন্তাও করতে হচ্ছে না। কিন্তু এক্ষুনি যদি আপনাকে কেউ একটা জটিল একটা অঙ্ক সমাধান করতে দেয়, তো তখন আপনাকে সচেতন হতে হবে, আপনাকে আপনার যে সমস্ত যুক্তি, বুদ্ধি, এই জিনিসগুলোকে একটা পয়েন্টে কনসেন্ট্রেট করতে হবে। তো কাজে এটা সরল আচরণ মানে সরলও হতে পারে, আচরণ মানে জটিলও হতে পারে। আরেকটা হলো যে এই সরল আচরণও এক একজনের এক এক রকম হয়, জটিল আচরণও এক একজনের এক এক রকম হয়। এক একজন এক এক রকম ভাবে নিজের রোজকার হ্যাবিট গুলোকে এক্সিকিউট করে, নিজের রোজকার কাজগুলোকে সম্পাদন করে থাকে। আবার এই যে সমস্যা সমাধান বা কিছু একটা জিনিস আমি যে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে ভেবে একটা জিনিস আমি করছি, সেখানেও আমার সঙ্গে আর একজন মানুষের পার্থক্য হতেই পারে। কে কিভাবে একটা কাজ করছে, একটা অঙ্ক দুজনে দুরকম ভাবে সলভ করতে পারে। কিন্তু এর উপর দেখা যায় যে এতটা ডিফারেন্স থাকার সত্ত্বেও কিন্তু সব আচরণের মধ্যেই কিছু না কিছু সমতাও আছে, মানে
সব সহজ আচরণই আমরা একটা নির্দিষ্ট ভাবে করে থাকি, তার মধ্যে যতই পার্থক্য থাকুক না কেন, এবং সব জটিল আচরণও তারও একটা নির্দিষ্ট ধারা আছে, একটা প্যাটার্ন আছে। তার মধ্যে ভেরিয়েশন হচ্ছে, আমি একরকম আর একজন একরকম, এক্স একরকম, ওয়াই একরকম, কিন্তু একটা সমতাও থাকছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য মানব আচরণের কি, সব আচরণই উদ্দেশ্যপূর্ণ ও লক্ষ্য নির্দেশিত হয়ে থাকে। অর্থাৎ সবেরই একটা উদ্দেশ্য, আমি যে একটা কাজ করছি, এই যে আমি এখানে বসে আমি কথা বলছি, এই কথা বলার একটা উদ্দেশ্য রয়েছে, ওপাশ থেকে যারা শুনছেন এই কথা বলা, শোনার একটা উদ্দেশ্য রয়েছে। তো কাজে, এবং সেটা কি, একটা লক্ষ্য পূরণের জন্য আমরা উভয় পক্ষ থেকেই এই কাজটা এখন করছি। আর একটা কি জিনিস, ব্যক্তি পছন্দের আচরণের প্রতি আকৃষ্ট হয়। কাজটা করতে যদি আমার ভালো লাগে, আমি কাজটা খুশি হয়ে করব, আমি বারবার করতে চাইবো। এবং অপছন্দের যদি কোনো কাজ হয়, তাহলে আমি সেটা করতে চাইবো না, আমি সেটাকে অ্যাভয়েড করে চলতে চেষ্টা করব। এরপরের যেটা গুরুত্বপূর্ণ আমরা একটা বৈশিষ্ট্য দেখতে পাই আচরণে, সেটা হলো আচরণ পরিবর্তন সাপেক্ষ। আজকে আমি যেভাবে কথা বলছি, যেভাবে এই ইনফরমেশন গুলো দিচ্ছি, আমি হয়তো পরের দিন যেদিন ইনফরমেশন দিতে চাইলাম, সেটাকে আমি আরো অন্যভাবে দিলাম, মডিফাই করলাম, আমার প্রেজেন্টেশনের মধ্যে আমি কিছু মডিফিকেশন আনলাম, কিন্তু তার মধ্যে একটা স্থায়িত্ব থাকবে। আমি আজকে আমার মতো করে কথা বলছি, কালকে অমুক জনের মতো করে কথা বলবো, এরকম বড় একটা দেখা যায় না। যে যত বড় অভিনেতাই হন না কেন, তার একটা নিজস্ব ব্যক্তিত্ব সত্তা এবং তার একটা আচরণের স্থায়িত্ব থাকবে। তিনি অভিনয় করে অন্যের মতন করে আচরণ করতে পারেন, কিন্তু তার ব্যক্তি সত্তা নয়, এবং তার যে নিজস্ব ব্যক্তি সত্তা, সেখানে একটা স্থায়িত্ব থাকবেই। এবং শেষ যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, আচরণ হচ্ছে সংগতিপূর্ণ। আমি আজ একরকম করছি, আজ একটা জিনিসে রেগে যাচ্ছি, কাল সেই জিনিসটাতেই খুশি হচ্ছি, এমনটা যদি আমি করি, তাহলে বুঝতে হবে আমার আচরণে কোনো সংহতি নেই, আমি আমার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই, এবং সেখানে আমার মানসিক সন্তুলন একটা প্রশ্নযোগ্য জায়গায় থাকবে। কাজেই আমরা আজকে যে আচরণ করছি, কালকেও সেটা করব, পরশুও করব, 2 বছর আগেও করেছি, তার মধ্যে একটা ধারাবাহিকতা আছে। যতই সেটা ভিন্ন হোক, যতই সেটা আমার শিখন সাপেক্ষ হোক, যে আমি একটা নতুন জিনিস শিখে সেটাকে আমি ইনকর্পোরেট করলাম, কিন্তু একটা সংহতি আমি বজায় রাখবোই, একটা ধারাবাহিকতা আমি বজায় রাখবো। পরিস্থিতির সঙ্গে আমার আচরণের একটা সামঞ্জস্য থাকবেই। তো এই বৈশিষ্ট্যগুলো এবং একটা ঐতিহাসিক সংজ্ঞার একটা ঐতিহাসিক পটভূমি, এইগুলো বিচার করে আমরা মনোবিজ্ঞানের বর্তমান সংজ্ঞায় আসতে পারি। কিরকম, প্রথমে আমরা মর্গ্যান এবং তার সহকর্মীদের সংজ্ঞায় যাব। 1986 সালে এই সংজ্ঞা দেওয়া হয়েছিল। তারা কি বলছেন, মনোবিজ্ঞান হলো মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণের বিজ্ঞান। এর দ্বারা মানুষের সমস্যা সমাধানে এই বিজ্ঞানের প্রয়োগকেও বোঝায়। অর্থাৎ মনোবিজ্ঞান মানে কেবল যে মানুষের আচরণ নিয়ে পড়াশোনা করা তা নয়, এই পড়াশোনা, এই পর্যবেক্ষণ, এই পরীক্ষণ, পরিমাপ, এগুলোকে আমরা কি করে মানুষের সমস্যা সমাধানের কাজে লাগাবো, সেটাও কিন্তু এর মধ্যে, এই বিষয়বস্তুটার মধ্যেই অন্তর্ভুক্ত থাকার কথা। দাস মানে একজন ভারতীয় এবং বাঙালি বৈজ্ঞানিক, তার পদবি এখানে বলছে দাস। 1998 সালে তিনি যে সংজ্ঞা দিয়েছিলেন, সেটা হলো মনোবিজ্ঞান হলো মানব আচরণ বিষয়ক, মানসিক প্রক্রিয়া বিষয়ক, এবং যে পরিপ্রেক্ষিতে এই আচরণ প্রক্রিয়া ঘটে সেই বিষয়ক। আরো আধুনিক সময় মনোবিজ্ঞানের যেসব
সংজ্ঞা ব্যবহৃত হয় তার বেশিরভাগ ক্ষেত্রেই আচরণ ও মানসিক প্রক্রিয়াকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে আমরা সিকারেলি ও মায়ারের একটা রেফারেন্স দিতে পারি 2006 সালে এবং রেখাস 2008 সালে। ওয়াটসনের যে সংজ্ঞা ছিল তার থেকে এই আধুনিকতর যে সংজ্ঞাগুলো সেখানে একটা কিন্তু বেসিক ডিফারেন্স বা একটা মৌলিক পার্থক্য থাকছে। ওয়াটসন কেবলমাত্র আচরণকেই জোর দিয়েছিলেন, আচরণের উপরেই জোর দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল শুধু বাহ্যিক আচরণটাই মানুষের সবটা নয় বা অন্য কোনো জীবের সবটা নয়। সেই আচরণ ঘটার আগে তার মধ্যে কিছু মানসিক প্রক্রিয়ার পরিবর্তন হতে হচ্ছে। সেই মানসিক প্রক্রিয়াগুলো কিন্তু মনোবিজ্ঞানের সংজ্ঞা এবং বিষয়বস্তুর অন্তর্গত। তো সেক্ষেত্রে যখনই এরপর সংজ্ঞা দেওয়া হয়েছে, ওয়াটসনের পর যখনই মনোবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে আচরণের সঙ্গে সঙ্গে মানসিক প্রক্রিয়ার মানে আচরণের সঙ্গে মানসিক প্রক্রিয়ার কি পার্থক্য? মানসিক প্রক্রিয়া সব সময় আমরা চোখে দেখতে পাই না, সেটা আমাদের মস্তিষ্কের মধ্যে ঘটতে থাকে। আমাদের প্রত্যক্ষণ, আমাদের সংবেদন, আমাদের চিন্তন, শিখন, এগুলো কিন্তু আমরা সরাসরি দেখতে পাই না, আমরা তার প্রতিফলন দেখতে পাই আমাদের আচরণে। তো কাজেই আচরণের পিছনে মানসিক প্রক্রিয়া কিন্তু সর্বদা বর্তমান এবং মনোবিজ্ঞানের সংজ্ঞায় সেই জন্যই এই বিষয়টিকে এই নির্দিষ্ট টার্ম, এই নির্দিষ্ট পরিভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চলে আসা যাক মনোবিজ্ঞানের ইতিহাসে। 1879 সালে জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে জার্মান অধ্যাপক উইলহেলম উন্ড প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার নির্মাণ করেন, যার ফলে মনোবিজ্ঞান প্রথম একটি স্বাধীন বিষয়ের মর্যাদা লাভ করে। আমরা আগেই আলোচনা করলাম যে আগে মনোবিজ্ঞানকে দর্শনের অঙ্গ বলে ভাবা হতো, কিন্তু ধীরে ধীরে মনোবিজ্ঞান একটা স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে নিজের একটা জায়গা তৈরি করে নেয় এবং তার সূচনা এই সময় হয়েছিল এই 1879 সালে জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে, যখন উইলহেলম উন্ড প্রথম মনোবিজ্ঞানের গবেষণাগার নির্মাণ করেছিল। প্রথম ল্যাবরেটরি তৈরি হয়েছিল, সাইকোলজি ল্যাবরেটরি। বোলস 1993 আরেকজন মনোবিজ্ঞানী, তিনি যেটা বলেছিলেন, তার যেটা মতামত ছিল যে উনি যেহেতু পেশায় চিকিৎসক ছিলেন, সেই জন্য তার পক্ষে মনোবিজ্ঞানের সঙ্গে শারীরবিজ্ঞান ও দর্শনের যথাযথ মিশ্রণ ঘটিয়ে সেটাকে একটা স্বতন্ত্র বিষয় হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। জন্য উনকে আধুনিক মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাতা ও জনক বলে সম্মান দেওয়া হয়। এবার আমরা চলে আসি, মনোবিজ্ঞানকে আমরা বিজ্ঞান তো বললাম, বিজ্ঞান হিসেবে এটাকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা তো করছি, কিন্তু এর মধ্যে কি অন্যান্য বিজ্ঞানের মতন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো রয়েছে, সেগুলো আমাদের পরীক্ষা করে দেখা দরকার। এখানেও আমরা মর্গ্যান এবং তার সহযোগীদের কথা বলবো। তারা 1986 সালে যে মতামত জানিয়েছিলেন, তারা বলেছিলেন তাতে যে বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো আমরা পেতে পারি কি কি? পরীক্ষণমূলক পর্যবেক্ষণ, বিধিবদ্ধ পদ্ধতি অনুসরণ ও তত্ত্ব নির্মাণ, পরিমাপ এবং পরিভাষা নির্মাণ। পরীক্ষণমূলক পর্যবেক্ষণ মানে, পর্যবেক্ষণ তো আমরা যে কেউ সময় করে থাকি, একটা কোনো বিষয়কে যদি আমরা গভীরভাবে দেখি তাকে আমরা পর্যবেক্ষণ বলি, কিন্তু যদি আমাকে বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ করতে হয় সেখানে কিন্তু আমার নিয়ন্ত্রণের একটা আলাদা জায়গা থাকা দরকার, যে আমি আমার যে পর্যবেক্ষণের পরিবেশ পরিস্থিতি সেটা যেন আমার নিয়ন্ত্রণে থাকে, আমি নিজের ইচ্ছা মতো সেখানে আমি উপাদানের পরিবর্তন ঘটাতে পারি বা স্থির রাখতে পারি। এই যে একটা নির্দিষ্ট কন্ডিশন, একটা নির্দিষ্ট যে ক্রাইটেরিয়া,
মাপকাঠির মধ্যে থেকে যে পর্যবেক্ষণ, সেটাকেই কিন্তু মর্গ্যানরা বলতে চেয়েছিলেন পরীক্ষণমূলক পর্যবেক্ষণ, যেখানে আমি আমার ইচ্ছা মতন কোনো একটা উপাদানের পরিবর্তন ঘটিয়ে তার প্রভাব আমরা মানুষের আচরণের উপর দেখতে পারি। সেজন্যই এটা পরীক্ষণমূলক। আর কি বিধিবদ্ধ পদ্ধতি অনুসরণ ও তত্ত্ব নির্মাণ। আমি একরকম ভাবে পর্যবেক্ষণ করলাম, আমার সহকর্মী আর একরকম ভাবে ওই জিনিসটাকেই পর্যবেক্ষণ করলেন, আর একজন আরো একটা ভিন্ন একটা উপায়ে পর্যবেক্ষণ করলেন। তিনজনে পর্যবেক্ষণ করে আমরা তিন রকম ফলাফল পেলাম, কিন্তু সেটা কি খুব গ্রহণযোগ্য হবে? আমরা তো জানতে চাইবো যে কোনটা, এই যে তিনজন তিন রকম করে করলো, কোনটা গ্রহণযোগ্য। তো সেখানে একটা নির্দিষ্ট জায়গায় আসার জন্য আমাদের বিধিবদ্ধ পদ্ধতির দরকার, যে আমি যে নিয়মটা ব্যবহার করবো আর একজনও সেটা করবে, এক্সও সেটা করবে, ওয়াইও সেটা করবে। তারপর যদি আমরা দেখি যে ভিন্ন ধরনের পর্যবেক্ষণ আসছে, তাহলে সেটার একরকম ব্যাখ্যা হবে। যদি দেখি একই ধরনের পর্যবেক্ষণ আসছে, তাহলে সেটার একরকম ব্যাখ্যা হবে। কিন্তু বিধিবদ্ধ পদ্ধতি, একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা কোনো জিনিস পর্যবেক্ষণ করা বা পরিমাপ করা বা পরীক্ষণ করা, সেটা বিজ্ঞানের জন্য খুব প্রয়োজন। এছাড়াও তত্ত্ব নির্মাণ। আমরা যে পর্যবেক্ষণ করছি, আমরা যে দিনের পর দিন পর্যবেক্ষণ করছি, একই জিনিস হয়তো অনেকবার পর্যবেক্ষণ করছি, সেখান থেকে আমরা কিছু সাধারণ তথ্যে আসতে পারি। এই সাধারণ তথ্যকে একত্র করে যদি আমি একটা নির্দিষ্ট সূত্র অনুযায়ী সেগুলোকে সাজাতে পারি, সেটাকেই আমরা তত্ত্ব বলি। সেই জন্য এই যে আমাদের পর্যবেক্ষণের ফলাফলগুলোকে যে একটা সূত্র অনুযায়ী সাজানো, সেটাও কিন্তু একটা বিজ্ঞান আমাদের সেই সহায়তাটা দিয়ে থাকে। তো কাজেই সেটা একটা বিজ্ঞানের একটা বৈশিষ্ট্য, এবং সেটা মনোবিজ্ঞানেও বর্তমানে। পরিমাপ, প্রথমেই বলা হয়েছে যে আচরণ যেটা, সেটা পরীক্ষণযোগ্য, পরিমাপযোগ্য, পর্যবেক্ষণযোগ্য, এবং সেটা সেই জন্যই সেটাকে বিজ্ঞানের জায়গায় আনা হয়েছে। সেই জন্যই জিনিসটাকে বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আচরণ। তো কাজে পরিমাপ কিন্তু খুব জরুরি যে কোনো বিজ্ঞানের প্রতিষ্ঠা, যে কোনো বিষয় যদি বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়, তো তার সেই বিষয়বস্তুর মধ্যে পরিমাপের একটা জায়গা কিন্তু থাকতেই হবে। কেন? কারণ পরিমাপ হচ্ছে একটা নির্দিষ্ট ভাবে একটা বিষয়কে অন্য একটা জিনিসের সঙ্গে তুলনা করে বোঝবার চেষ্টা করা, এবং সেখানে একটা সাংখ্য মান, একটা সংখ্যা আরোপ করে একটা বিষয়ের গুরুত্ব বোঝবার চেষ্টা করা, সেটা এই বিজ্ঞানই সেটা সম্ভব। এবং শেষ হচ্ছে পরিভাষা নির্মাণ। পরিভাষার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, যে আমরা কথাগুলো বলছি সেন্সেশন, পারসেপশন, সংবেদন, প্রত্যক্ষণ, এই যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সাধারণ মানুষ আমরা সহসা ব্যবহার করি না। আমরা বলছি আমরা দেখি, আমরা শুনি, আমরা বুঝি, কিন্তু আমরা সহসা সংবেদন, প্রত্যক্ষণ, চিন্তন সাধারণ মানুষ ব্যবহার করে না। তো সেটার জন্য একটা নির্দিষ্ট, যদি আমি জিনিসটাকে একটা বৈজ্ঞানিক জায়গায় নিয়ে যেতে চাই, আমার তার জন্য একটা নির্দিষ্ট পরিভাষার প্রয়োজন হচ্ছে। আমি বলছি প্রক্ষোভ, প্রেষণা, অর্থাৎ ইমোশন আর মোটিভেশন। এইগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের, এই পরিভাষার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ধারণার ব্যাখ্যা দিচ্ছি। মনোবিজ্ঞান একটা অপেক্ষাকৃত নতুন এবং আধুনিক বিজ্ঞান, এবং সেটাকে বাস্তব সমস্যায় যখন আমি, সমস্যার সমাধানে যখন আমি ব্যবহার করছি, তখন সেটা একটা কলা বা আর্টও বটে। এবং সেই দিক থেকে মনোবিজ্ঞানকে আর্টও বলা যেতে পারে, সায়েন্সও বলা যেতে পারে। আমরা দ্বিতীয় এককে চলে আসি। অন্যান্য বিষয়ের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক, এই জায়গাটা নিয়ে এবার আমরা আলোচনা করব। আমাদের প্রথম এককে তাহলে আমরা কি দেখলাম?
আমরা মোটামুটি ভাবে দেখলাম যে মনোবিজ্ঞান বিষয়টা কি, মনোবিজ্ঞানের বিভিন্ন যে সংজ্ঞা পরিবর্তন হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোর উপর আমরা একটু আলোকপাত করলাম, এবং মনোবিজ্ঞানের যে ইতিহাস, অর্থাৎ প্রথমে মনোবিজ্ঞানের প্রকৃতি কেমন ছিল এবং ধীরে ধীরে তার প্রকৃতি কেমন ভাবে পরিবর্তিত হয়েছে, সেই সব জিনিসই আমরা প্রথম একক বা ফার্স্ট ইউনিটে, ইউনিট 1-এ আমরা আলোচনা করলাম। এবার আমরা চলে আসছি দ্বিতীয় একক, ইউনিট 2, যেখানে আমরা দেখব যে মনোবিজ্ঞানের সঙ্গে অন্যান্য যে বিষয়বস্তুগুলো আছে, অন্যান্য যে ডিসিপ্লিন গুলো আছে, তার কিরকম সম্পর্ক। যদিও মনোবিজ্ঞান একটি স্বতন্ত্র বৈজ্ঞানিক ক্ষেত্র, কিন্তু এর ওপর অন্যান্য বিজ্ঞানের প্রভাব যথেষ্ট পরিমাণে বর্তমান। কিরকম, কি কি বিষয়ের আমরা প্রভাব এখানে দেখতে পাই। প্রথমেই যেটা আসে, বংশগতিমূলক বিজ্ঞান বা জেনেটিক্স। আমরা যে আচরণ করে থাকি সেই আচরণে কিন্তু আমাদের জিন বা যে বৈশিষ্ট্য আমরা আমাদের পূর্বজদের থেকে বহন করছি, শারীরবৃত্তীয় ভাবে আমার শরীরের মাধ্যমে আমরা সেটাকে বহন করছি, সেই জেনেটিক্স সেটা কিন্তু আমার আচরণকে খুব গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করে। জিন কেমন ভাবে কম্বাইন্ড থাকবে একজন মানুষের দেহে, সেটা কিভাবে উপস্থিত থাকবে। আমরা জানি আমরা আমাদের দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে। ক্রোমোজোম গুলোর মধ্যে 23টা আমার মায়ের কাছ থেকে পাওয়া, 23টা আমার বাবার কাছ থেকে পাওয়া, মোট 46টা ক্রোমোজোম মানব দেহে উপস্থিত আছে, যার মধ্যে জিন রয়েছে ক্রোমোজোমের মধ্যে। এই জিনের মাধ্যমেই কিন্তু আমাদের বংশগতিমূলক যে বৈশিষ্ট্য, অর্থাৎ মূলত আমাদের বংশগতিমূলক বৈশিষ্ট্য আমাদের চেহারায় প্রকাশ পায়। আমি ফর্সা হব নাকি কালো, আমি লম্বা হব নাকি খাটো, আমি খুব মোটা সোটা হব নাকি একটু রোগা পাতলা গরমের হব, আমার চোখের রং কেমন হবে, আমার চুলের রং কেমন হবে, এই সমস্তটাই, আমার মুখের গঠন, আমার দেহের গঠন কেমন হবে, এই সবটাই কিন্তু জিন দ্বারা নির্ধারিত হয়। তার আমরা পরিবর্তন ঘটাতে পারি। আমি সাজসজ্জার মাধ্যমে আমি আমার চুলের রং বদলে ফেলতে পারি, আমি আমার চোখের রং বদলে ফেলতে পারি, কিন্তু আমার যে আসল চোখের রং, আসল চুলের রং, সেটা জন্মানোর সময় নির্ধারিত হয়ে গিয়েছিল, সেটা কিন্তু পরিবর্তিত হয় না। বয়সের সঙ্গে সঙ্গে কালো চুল সাদা হয়ে যেতে পারে, কিন্তু অরিজিনালি আমি জেনেটিক্যালি আমার চুল কালো। বেশিরভাগ আমরা জানি আমাদের বেশিরভাগ ভারতীয় চুলই কালো। জেনেটিক্স আমাদের। এবার আচরণের সঙ্গে এটার কি সম্পর্ক, এটা তো আমি শারীরিক বৈশিষ্ট্য বললাম। আচরণের ক্ষেত্রেও একজনের মানে মৌলিক প্রকৃতি কেমন হবে, সে ছটফটে হবে নাকি ধীর স্থির, সে রাগী হবে নাকি শান্ত, অর্থাৎ মানে রাগ প্রত্যেকের রয়েছে, প্রত্যেকেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে, প্রত্যেকেই শান্ত হতে পারছে, কিন্তু এক একজনের, আমরা বলি যে আমাদের এক একজনের বেসিক যে নেচার, একটা মৌলিক প্রকৃতি যেটা, সেটা কিন্তু একজনের সঙ্গে অন্যজনের একটা পার্থক্য থাকে। আমরা বলি ও রাগী লোক, ও শান্ত লোক, কিসের ভিত্তিতে বলি? তার মৌলিক প্রকৃতির ভিত্তিতে। মৌলিক প্রকৃতির ভিত্তিতে কিন্তু একটা মানুষ আর একটা মানুষের থেকে আলাদা হয়, এবং সেই প্রকৃতি নির্ধারিত হয় কিন্তু কিছুটা জিন দ্বারা। এছাড়া শারীরবিদ্যার প্রভাব তো অবশ্যই রয়েছে। আমরা জানি আমাদের আচরণের সঙ্গে গভীরভাবে যুক্ত আমাদের মস্তিষ্ক, আমাদের স্নায়ুতন্ত্র,
স্নায়ুতন্ত্রের বিভিন্ন ভাগ রয়েছে। মস্তিষ্ক সুষুম্না কাণ্ডকে আমরা বলছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। শরীরের বাকি অংশের যে স্নায়ুগুলো সেগুলোকে আমরা সোমাটিক সেন্সরি সিস্টেম বা প্রান্তীয় স্নায়ু, পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলছি, সরি পেরিফেরাল নার্ভাস সিস্টেম বলছি, যেগুলো প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যেগুলো আমাদের দেহের বিভিন্ন প্রান্তে রয়েছে। এবং তাছাড়াও রয়েছে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, যেগুলো মস্তিষ্কের নিয়ন্ত্রণ ছাড়াই কাজ করে। তার মধ্যে কিছু অংশ আমাদের উত্তেজনা বৃদ্ধি করতে সাহায্য করে, কিছু অংশ আমাদের শান্ত হতে সাহায্য করে। তো কাজেই এছাড়াও আমাদের বিভিন্ন গ্ল্যান্ডস রয়েছে দেহে, সেখান থেকে বিভিন্ন হরমোন খরিত হচ্ছে, সেই হরমোনেরও প্রভাব আছে কিন্তু আমাদের আচরণের উপর। তো কাজেই শারীরবিদ্যা আর মনোবিজ্ঞান এই দুটোকে পার্থক্য করা, পৃথক করা কিন্তু প্রায় অসম্ভব। চিকিৎসাবিদ্যা, স্নায়ুবিদ্যা, পদার্থবিদ্যা, ব্যবস্থা পরিচালনা বিজ্ঞান বা সাইবারনেটিক্স, একটা সিস্টেম কিভাবে ম্যানেজড হয়, কিভাবে সেটাকে অ্যাডমিনিস্টার করা হয়, সেটাও কিন্তু মনোবিজ্ঞানে লাগে। কারণ আমাদের দেহ, আমাদের মন একটা সিস্টেম, একটা প্রণালী অনুসরণ করে চলে এবং তার সঙ্গে আচরণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজেই যেমন ভাবে আমি একটা প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালনাকে আমি যেভাবে নিয়ন্ত্রণ করতে পারি বা যেভাবে আমি সমীক্ষা করতে পারি, আমার আচরণকেও কিন্তু আমি সেভাবেই সমীক্ষা করতে বা পর্যবেক্ষণ করতে পারি। এছাড়াও সমাজবিদ্যা, নৃতত্ত্ব বা অ্যানথ্রোপোলজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা কৌশল, ম্যানেজমেন্ট, এই সমস্তগুলো আমাদের, যেটা পরিবেশ সংক্রান্ত উপাদানের কথা বলেছিলাম আচরণের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে, সেই যে পরিবেশ সংক্রান্ত উপাদান, সেখানে এই সমস্ত ডিসিপ্লিনগুলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মনোবিজ্ঞানকে বা মানুষের আচরণ সংক্রান্ত বিজ্ঞানকে যথেষ্টভাবে প্রভাবিত করছে। এখানে আমরা পরমেশ্বরন এবং বীণার একটা পর্যবেক্ষণ আমরা এখানে আলোচনা করব। তারা বলেছিলেন যে মনোবিজ্ঞানের সঙ্গে অন্য বিষয়গুলির সম্পর্ক বোঝার জন্য বিজ্ঞান বিষয়গুলোকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স, জীবন বিজ্ঞান। দ্বিতীয় গ্রুপটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞান, এবং চার ভাগে ভাগ করা যায়, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান। 3 নম্বর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। বিভিন্ন শরীরের বিভিন্ন যে অস্বাভাবিকতা রয়েছে, বিকৃতি রয়েছে, সেগুলোর পড়াশোনা সংক্রান্ত যে বিজ্ঞান, সেইটা একটা বিজ্ঞানের একটা শাখা হতে পারে। আর যেটা শেষ যে ভাগটা, সেটা হলো সোশ্যাল সায়েন্স বা সামাজিক বিজ্ঞান। চলে আসছি আমরা মনোবিজ্ঞানের শাখাগুলোতে, ব্রাঞ্চ। অর্থাৎ তাহলে এটা বোঝা গেল যে মনোবিজ্ঞান একটা প্রথমত একটা স্বতন্ত্র বিজ্ঞান। প্রথম দিকে এটা দর্শনের সঙ্গে যুক্ত হলেও আস্তে আস্তে এটা বৈজ্ঞানিক বৈশিষ্ট্য গুলোকে আলাদা করে নিয়ে নিজেকে একটা স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। এবং এটার একটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, বৈজ্ঞানিকভাবে পর্যবেক্ষণ হয়, এখানে পরিমাপ হয়, পরীক্ষণ হয়, পরিভাষা নির্মাণ হয়, সেই রকম একটা বিষয়। এবং এর সঙ্গে বিভিন্ন অন্যান্য বিজ্ঞানের যথেষ্ট গভীর সম্পর্ক রয়েছে। তো এই যে পুরো পরিপ্রেক্ষিত, সেইটাকে আমি মাথায় রেখে আমরা মনোবিজ্ঞানের শাখা বা ব্রাঞ্চ গুলোকে আলোচনা করব। তো মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হচ্ছে মানব আচরণের অধ্যয়ন এবং তার উপর প্রভাব বিস্তারকারী উপাদান, তার পরিপ্রেক্ষিত, এই সমস্ত গুলো। যে কোনো বিজ্ঞানের আমরা দেখেছি দুটো ভাগ থাকে। একটা হচ্ছে মৌলিক, যেখানে বিশুদ্ধ কৌতূহল ও জিজ্ঞাসার বশে মানুষ তথ্য অনুসন্ধান করে, যেখানে বিভিন্ন তত্ত্ব জন্ম নেয়। আরেকটা দিক হলো বিজ্ঞানের প্রায়োগিক, সেই তত্ত্বগুলোকে আমি কিভাবে বিভিন্ন
বাস্তব ক্ষেত্রে ব্যবহার করব, সেই রকম একটা ভাগ বিজ্ঞানের থাকে। যদিও মানে ওরকম ভাবে হার্ড অ্যান্ড ফাস্ট কিছু নেই যে এতটা অবধি মৌলিক, অতটা অবধি প্রায়োগিক, এটা পিওর, ওইটা অ্যাপ্লাইড, এরকম একটা কোনো জোরালো ভাগটা নয়। এবং একটা ভাগের বিষয়বস্তু অন্য ভাগে ওভারল্যাপ হতে পারে এবং উল্টোটাও হতে পারে। পরমেশ্বরন এবং বীণা ওনারা 1988 সালে যেটা পর্যবেক্ষণ করেছিলেন যে মনোবিজ্ঞানে যখন এখানে বা অ্যাজ আ ডিসিপ্লিন যখন আমরা মনোবিজ্ঞানকে দেখছি আর কি, তখন সেই ইতিহাসের প্রারম্ভিক পর্যায়ে দু ভাগে আমরা মনোবিজ্ঞানকে ভাগ করতে পারতাম। একটা হলো সাধারণ মনোবিজ্ঞান বা জেনারেল সাইকোলজি, ও দ্বিতীয়টা হলো পার্থক্যমূলক মনোবিজ্ঞান বা ডিফারেন্সিয়াল সাইকোলজি। প্রথম যে ভাগটা সেটা মানবাচরণের সাদৃশ্য ও সাধারণ বৈশিষ্ট্যের বিষয়ে আলোচনা করে। অর্থাৎ আমাদের মধ্যে কি কি মানে সাদৃশ্য রয়েছে। সব মানুষই একটা নির্দিষ্ট ভাবে কথা বলে, একটা নির্দিষ্ট ভাবে কাজ করে বা একটা নির্দিষ্ট ভাবে হাঁটাচলা করে। তো সেই যে সাদৃশ্যের যে জায়গাটা, সাধারণ বৈশিষ্ট্যের যে জায়গাটা, কোনো মানুষ তো চার পায়ে হাঁটে না, সব মানুষ দু পায়েতেই হাঁটে। সব মানুষেরই শিরদাঁড়ার উপর মাথা বসানো রয়েছে। তো এই যে সাদৃশ্য, যে সব মানুষেরই একই ধরনের একটা আচরণ, সেই যে বিষয়টা, সেটা শুধু শারীরিক ক্ষেত্রে নয়, সেটা মানসিক ক্ষেত্রে। প্রত্যক্ষণের যে প্রক্রিয়া সেটা ব্যক্তিভেদে ভিন্ন হলেও কিভাবে প্রক্রিয়াটা হচ্ছে সেটা সকলের ক্ষেত্রে না। প্রত্যেকের ক্ষেত্রেই আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা গ্রহণ করছি, ইনফরমেশন বা তথ্য গ্রহণ করছি পরিবেশ থেকে, এবং সেগুলোকে মস্তিষ্কে প্রক্রিয়াকরণ করছি। এটা সকলের জন্য। এই জায়গাটা, এই বিষয়ক যে আলোচনাগুলো, সেগুলো হচ্ছে সাধারণ মনোবিজ্ঞান বা জেনারেল সাইকোলজি, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। আর একটা হলো পার্থক্যমূলক মনোবিজ্ঞান বা ডিফারেন্সিয়াল সাইকোলজি, যেটা ব্যক্তিগত বৈষম্যের পর্যবেক্ষণ, পরিমাপ, ব্যাখ্যা এইগুলো আলোচনা করে। যে এক সাদৃশ্য হওয়া সত্ত্বেও, এক ধরনের হওয়া সত্ত্বেও একটা মানুষ আর একটা মানুষের থেকে আলাদা, সেটা কেন আলাদা এবং তার কিভাবে সেই আলাদাটাকে আমরা মাপবো, যে এ ওর থেকে আলাদা কতটা আলাদা, সেটা আমরা কিভাবে পরিমাপ করব, সেই বিষয় নিয়ে যেগুলো আলোচনা করে সেটা হলো পার্থক্যমূলক মনোবিজ্ঞান বা ডিফারেন্সিয়াল সাইকোলজি। এছাড়াও আমরা মনোবিজ্ঞানের বিষয়বস্তুগুলিকে দুভাগে ভাগ করতে পারি, যেটা মনোবিজ্ঞানের প্রারম্ভিক সময়কালে ব্যবহার করা হতো। একটা হলো পরীক্ষণমূলক মনোবিজ্ঞান। এই শাখা মনোবিজ্ঞানের মৌলিক প্রক্রিয়া সমূহ, যেমন সংবেদন, প্রত্যক্ষণ, স্মৃতি, চিন্তন, শিক্ষণ, এগুলোকে একটা পরীক্ষাগারের নিয়ন্ত্রিত অবস্থায় পরীক্ষণমূলক পদ্ধতি প্রয়োগ করে চর্চা করছে। আর একটা হলো অপরীক্ষণমূলক মনোবিজ্ঞান, যেগুলো ওরকম ভাবে পরীক্ষাগারে পরীক্ষা করে চর্চা করা যায় না। যেমন ব্যক্তিত্ব, যেমন সামাজিক বিকাশ, যেমন শিশুর বিকাশ, সেগুলোকে তো আমি আমার মতন করে ম্যানিপুলেট করে বা আমার মতো করে পরিবর্তন করে কোনো পরীক্ষক সেগুলোকে চর্চা করতে পারেন না। সেগুলো যেমন ঘটে, যেমন আসে, সেইভাবেই পর্যবেক্ষণ করতে হয়, সেইভাবেই ব্যাখ্যা করতে হয়। এবার আমরা অন্যান্য শাখাগুলো চট করে আলোচনা করি, আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই। প্রথমে যেটা আসছে সেটা হলো বায়োসাইকোলজি, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, যে মানব আচরণে মস্তিষ্ক, স্নায়ু ও হরমোনের ভূমিকা, সেইগুলো যে শাখায় আলোচিত হয় সেটা হলো বায়োসাইকোলজি। দ্বিতীয় হলো কগনিটিভ সাইকোলজি, জ্ঞানমূলক মনোবিজ্ঞান। এখানে মানব মস্তিষ্ক কিভাবে বাইরের পৃথিবীর থেকে তথ্য নিচ্ছে এবং সেগুলোকে কিভাবে প্রক্রিয়াকরণ করছে, বিভিন্ন মানসিক প্রক্রিয়া আমার মধ্যে কেমন করে ঘটছে, যেমন স্মৃতি, চিন্তন, একটা সমস্যা আমরা কিভাবে সমাধান করছি, একটা আমরা সিদ্ধান্ত কিভাবে নিচ্ছি, ভাষা
কিভাবে আমাদের ভাষার বিকাশ ঘটছে, যুক্তি প্রয়োগ, সেই সমস্ত নিয়ে যেগুলো আলোচনা করে, যে শাখা আলোচনা করে, সেটাকেই আমরা কগনিটিভ সাইকোলজি বা জ্ঞানমূলক মনোবিজ্ঞান বলি। এরপর হলো কম্পারেটিভ সাইকোলজি, তুলনামূলক মনোবিজ্ঞান, যেখানে আমরা মানুষের সঙ্গে অন্য প্রজাতির জীবের আচরণের একটা তুলনামূলক আলোচনা করে থাকি এবং সেখান থেকে আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাই তার মাধ্যমে মানব আচরণ বুঝতে চেষ্টা করে থাকি। তারপর আসছে কালচারাল সাইকোলজি বা সাংস্কৃতিক মনোবিজ্ঞান। এর বিষয়বস্তু হলো মানব আচরণের উপর সংস্কৃতি, উপসংস্কৃতি এবং সাংস্কৃতিক গোষ্ঠীর প্রভাবের আলোচনা। আমরা যে সংস্কৃতিতে রয়েছি, আমরা বাঙালি, আমাদের মূল সংস্কৃতি হলো বাংলা সংস্কৃতি। আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, কিছু নির্দিষ্ট ভাবে আমরা বিভিন্ন ধরনের নিয়ম নীতি অনুসরণ করে আচরণ করি, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠান পালন করি এবং আমরা তার সঙ্গে ভারতীয়ও বটে, যে কারণে আমাদের যে ভারতীয় সংস্কৃতি, সেই সংস্কৃতির নিয়ম নীতি কিন্তু আমরা আমাদের আচরণে সেটা প্রকাশ পাই। তাছাড়া আছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি বা পরীক্ষণমূলক সাইকোলজি, পরীক্ষণমূলক মনোবিজ্ঞান। পরীক্ষণাগারে নিয়ন্ত্রিত পরিস্থিতিতে মৌলিক মানসিক প্রক্রিয়ার পর্যবেক্ষণ হচ্ছে বিষয়বস্তু। অর্থাৎ এই যে সমস্ত আচরণগুলোকে আমরা পরীক্ষাগারের নিয়ন্ত্রিত অবস্থায় দেখতে পাই, সেই সমস্ত বিষয়গুলো যেখানে চর্চা করা হয় এবং সেই পদ্ধতি, যে পদ্ধতিতে এই মানসিক প্রক্রিয়াগুলোর পরীক্ষণ ঘটে, সেটা যেখানে চর্চা করা হয়, সেইটাকেই বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল সাইকোলজি বা পরীক্ষণমূলক মনোবিজ্ঞান। আমরা একটু আগেই যেটা আলোচনা করলাম যে প্রথম দিকে ওই দুটো ভাগেই ভাগ করা হতো মনোবিজ্ঞানকে, পরীক্ষণমূলক আর অপরীক্ষণমূলক। তবে এটা পরীক্ষাগারে ব্যবহার করা হলেও কিছু কিছু জায়গায় কোনো ক্ষেত্রে এটা পরীক্ষাগারের বাইরে বা এর যে পরিধি তার বাইরে, যেমন সমাজ মনোবিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। অর্থাৎ কৃত্রিম সামাজিক পরিবেশ আমি আমার পরীক্ষাগারে আমি নির্মাণ করে তার প্রভাব আমি দেখতে পারি। যদিও এটা তর্ক সাপেক্ষ, এর কিছু সুবিধা আছে, অসুবিধা আছে, কিছু সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে, কিন্তু এটা সম্ভব, এটা ঘটে। এরপর আসছে জেন্ডার সাইকোলজি, সমাজে পুরুষ ও নারীর যে লিঙ্গ ভূমিকা, অর্থাৎ অ্যাজ আ মেল অ্যান্ড অ্যাজ আ ফিমেল আমরা যে রোল প্লে করে থাকি, আমাদের নিজস্ব সেই আমরা যে একজন পুরুষ বা একজন নারী তার সম্পর্কে আমাদের যে নিজস্ব চেতনা রয়েছে এবং আমরা নিজেদের পরিচিতি যেভাবে গড়ে তুলছি, সেই সমস্ত বিষয়ে পর্যবেক্ষণ, সমীক্ষা, গবেষণা এই শাখার মধ্যে থাকে। এরপর আসছে লার্নিং সাইকোলজি, যেখানে আমরা শিখন একটা খুব গুরুত্বপূর্ণ মানসিক প্রক্রিয়া, যার মাধ্যমে আমাদের আচরণের বিভিন্ন পরিবর্তন ও পরিমার্জন ঘটে। তো তার যে নিয়ম নীতি, তার যে তত্ত্বগুলো, সেগুলো একটা আলাদাভাবে আলোচনার যোগ্য, চর্চার যোগ্য, এবং সেটা মানব সমস্যা সমাধানে কিভাবে সাহায্য করছে সেটাও কিন্তু এই শাখার একটা আলোচ্য বিষয়। পার্সোনালিটি সাইকোলজি, আমরা আমাদের ব্যক্তিত্ব, বিভিন্ন মানুষের ব্যক্তিত্ব বিভিন্ন রকম, প্রত্যেকের ব্যক্তিত্ব আলাদা এবং অনুপম, যেটাকে আমরা বলি ইউনিক, কারোর সঙ্গে কারোর মিলবে না। তো এই যে পার্সোনালিটি সাইকোলজি বা ব্যক্তিত্ব মনোবিজ্ঞানের এই যে শাখা, সেটা ব্যক্তিত্ব প্রলক্ষণ সেই সংক্রান্ত যেসব তত্ত্ব, ব্যক্তিত্বের বিভিন্ন বৈশিষ্ট্যকে কিভাবে পরিমাপ করা যায়, সেই পরিমাপকগুলো কিভাবে তৈরি করা যায়, সেই বিষয়ে আলোচনা করে এই ব্যক্তিত্ব মনোবিজ্ঞান শাখা। এছাড়া আমরা পাচ্ছি ফিজিওলজিক্যাল সাইকোলজি, কিছুটা যেটা বায়োসাইকোলজির মতোই, যেখানে মানব আচরণের দৈহিক ভিত্তি, স্নায়ুতন্ত্রের যে আমাদের জৈব রাসায়নিক পরিবর্তন ঘটে, শুধুমাত্র আমাদের হরমোনগুলো যে কিছু কেমিক্যাল ক্ষরণ করে তা তো নয়, আমাদের স্নায়ুতেও কিছু কেমিক্যাল চেঞ্জেস হয় বিভিন্ন সময়, এবং সেগুলো আমাদের বিহেভিয়ারকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্সও করে।
আর তাছাড়া আছে সেন্সেশন এন্ড পারসেপশন সাইকোলজি, সংবেদন ও প্রত্যক্ষণ সংক্রান্ত নীতি ও তত্ত্ব। এগুলো মানসিক প্রক্রিয়া। আমরা জানি সংবেদন এবং প্রত্যক্ষণ এগুলো হচ্ছে একদম মৌলিক মানসিক প্রক্রিয়া, যার মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন তথ্য সম্পর্কে জ্ঞান আহরণ করি এবং সেটা আমাদের বেঁচে থাকার জন্য, আমাদের অভিযোজন করার জন্য খুবই জরুরি। ভ্রম প্রত্যক্ষ, ভ্রম প্রত্যক্ষ মানে অর্থাৎ প্রত্যক্ষ করার সময় আমাদের মধ্যে কিছু ভ্রান্তি ঘটে। সেটা মূলত ঘটে আমাদের উদ্দীপকগুলো কিরকম ভাবে সাজানো রয়েছে তার উপর। এই ভ্রম প্রত্যক্ষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ভাবেই এগুলো দর্শন প্রত্যক্ষ সংক্রান্ত হয়ে থাকে। পারসেপচুয়াল ইলিউশন বা ভ্রম প্রত্যক্ষ যখন আলোচনা করার সুযোগ হবে, তখন আমরা দেখব যে এই যে ভ্রম প্রত্যক্ষগুলো, ইলিউশন যেগুলোকে আমরা বলবো পারসেপচুয়াল ইলিউশন, সেগুলো কিন্তু মূলত উদ্দীপকের বৈশিষ্ট্য অনুযায়ী এই ভ্রান্তিগুলো ঘটে। একটা নির্দিষ্ট ধরনের উদ্দীপককে একরকম ভাবে আমরা উপস্থাপিত করি, যদি আমার মস্তিষ্ক সেটাকে যেমন রয়েছে তেমন প্রত্যক্ষ না করে একটা ভিন্ন ভাবে প্রত্যক্ষ করে, এইটাই হলো ভ্রম প্রত্যক্ষ। এরপর আসছে সোশ্যাল সাইকোলজি, সামাজিক মনোবিজ্ঞান। এটা বুঝতেই পারা যাচ্ছে যে সামাজিক প্রেক্ষিতে যে মানব আচরণ, অর্থাৎ আমি একলা থাকলে যেমন ভাবে বিহেভ করবো, আমরা নিশ্চয়ই সবার সঙ্গে থাকলে সেরকম ভাবে বিহেভ করবো না। এবং এইখানে এই পরিস্থিতিতে যখন আমি এই যে কথা বলছি, এখানে আমার পাশে কেউ উপস্থিত না থাকলেও আমি ধরে নিচ্ছি আমার কথা অনেক মানুষ শুনছেন। তো মানে প্রত্যক্ষ উপস্থিতি না থাকলেও পরোক্ষ উপস্থিতিও কিন্তু আমার আচরণকে এখানে প্রভাবিত করছে। সেটাও কিন্তু সামাজিক মনোবিজ্ঞানের একটা অঙ্গ। এর মধ্যে প্রতিন্যাস, আগ্রাসন, সাহায্যপূর্ণ আচরণ, নিয়মানুবর্তিতা, প্ররোচনা। প্ররোচনা অর্থ একটা জিনিসকে আমি কিভাবে আরেকজন মানুষের মধ্যে সেটাকে সংক্রামিত করে দিচ্ছি, সেই বস্তুটাকে বোঝাচ্ছে। ক্লিনিক্যাল সাইকোলজি, চিকিৎসামূলক মনোবিজ্ঞান। এখানে গুরুতর মনোরোগ, আবেগগত গোলযোগ, সেগুলোর উপসর্গ, কারণ, চিকিৎসা, এগুলো আলোচনা করা হয়। কমিউনিটি সাইকোলজি, সম্প্রদায়ের যে একটা মনোবিজ্ঞান, একটা নির্দিষ্ট লোকালিটিতে একটা স্থানীয় সম্প্রদায়, তাদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন, তাদের মানসিক রোগ প্রতিরোধ, চিকিৎসা, সচেতনতা নির্মাণ এবং সেই সংক্রান্ত সামাজিক সমস্যার সমাধান এই বিষয়, এই শাখার বিষয়বস্তু। এছাড়া আছে কনজিউমার সাইকোলজি, ক্রেতার মনোবিজ্ঞান। এটা তো আমরা প্রতিনিয়তই এই জিনিসটাকে ফেস করি। আমরা প্রতিনিয়তই জানি, আমরা যখন বাজারে কোনো পণ্য কিনতে যাই তখন আমাদের সামনে বহু এরকম ধরনের জিনিস থাকে, আমাদের সেখানে সিদ্ধান্ত নিতে হয় এবং আমরা যে উপাদানগুলোর উপর ভিত্তি করে এটা কিনবো না এবং ওটা কিনবো এই সিদ্ধান্ত নিই, সেই উপাদানগুলো কিন্তু এই কনজিউমার সাইকোলজি বা ক্রেতা মনোবিজ্ঞান দ্বারা খুব নিপুণভাবে পরিচালিত। ক্রেতার মন ও আচরণের উপর বিক্রয় পণ্যের উপস্থাপনা, তার যে প্রভাব, সেটা এখানে আলোচিত হয়। তাছাড়া আছে কাউন্সেলিং সাইকোলজি। কাউন্সেলিং কথাটা তো আমরা খুব বহুলভাবে ব্যবহার করে থাকি, একটা পরামর্শদান প্রক্রিয়া আমাদের সকলেরই প্রয়োজন, মানুষের দৈনন্দিন সমস্যার সমাধানে এটা সাহায্য করে। এরপর আমরা পাচ্ছি মনোবিজ্ঞানের আরো অন্যান্য শাখাগুলো, যেমন এডুকেশনাল সাইকোলজি, শিক্ষাক্ষেত্রে পঠন পাঠন, শিক্ষাদান, পাঠ্যক্রম ও মূল্যায়নে মনোবৈজ্ঞানিক নীতি ও তত্ত্বের প্রয়োগ। স্কুলে কলেজে কিভাবে আমি একটা শিক্ষা দেব, সেই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি। সেইগুলোর পিছনে যে মনোবৈজ্ঞানিক উপাদানগুলো রয়েছে, যে নীতি রয়েছে, তত্ত্ব রয়েছে, সেগুলোর প্রয়োগ এই এর মধ্যে ঘটে থাকছে।
ইন্ডাস্ট্রিয়াল বা অর্গানাইজেশনাল সাইকোলজি শিল্পক্ষেত্রে কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, কর্মী নিয়োগ করার পর তার কর্মের মূল্যায়ন, সে কেমন কাজ করছে, কর্মপ্রেষণা, সে কাজ করতে কতটা আগ্রহী হচ্ছে, এবং তার পিছনে যে মনোবৈজ্ঞানিক কারণ রয়েছে, যে নীতিগুলো রয়েছে, সেগুলো এই শাখায় আলোচিত হয়। এছাড়া আছে আর্গোনমিক্স, ব্যক্তিকে নিরাপদ ও আরামদায়ক কর্ম পরিবেশ প্রদান করা এই শাখার লক্ষ্য। তার জন্য মনোবিজ্ঞানের সঙ্গে প্রকৌশল বিদ্যার একটা মেলবন্ধন এই শাখায় ঘটে। চিকিৎসা ক্ষেত্রে মনোবিজ্ঞানের ব্যবহার আমরা দেখতে পাই মেডিকেল সাইকোলজিতে, এটা ক্লিনিক্যালের থেকে কিঞ্চিত আলাদা। শারীরিক অসুস্থতার যে ক্ষেত্রে যে মানসিক উপাদানগুলো ক্রিয়াশীল থাকে, একজনের ডায়াবেটিস, একজনের অজীর্ণ রোগ মানে হজম সংক্রান্ত গন্ডগোল, সেখানে যে মানসিক উপাদানগুলোর উপস্থিতি বা প্রভাব বা সেগুলো নিয়ন্ত্রণ যে প্রয়োজন, সেটা কিন্তু আমরা মেডিকেল সাইকোলজিতে দেখতে পাই। তাছাড়া আসছে ফরেনসিক সাইকোলজি, একজন অপরাধীর আচরণের যে মনোবৈজ্ঞানিক দিকগুলো, সেইগুলো এই ফরেনসিক সাইকোলজিতে আলোচনা করা হয়। এবং শেষকালে আমরা যে তিনটে শাখা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মিলিটারি সাইকোলজি, সেনাবাহিনীর আচরণের ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক তত্ত্ব ও নীতি প্রয়োগ। এনভায়রনমেন্টাল সাইকোলজি, মানব আচরণ ও পরিবেশের পারস্পরিক প্রভাব, মানব আচরণ উন্নয়নে পরিবেশের ভূমিকা, সেইটার একটা আলোচনা করার একটা শাখা রয়েছে। আর কি রয়েছে? স্পোর্টস সাইকোলজি, যারা খেলেন, খেলাটাই যাদের পেশা, তাদের যে একটা বা অন্যান্য শারীরিক ক্রিয়া যাদের পেশা, ব্যায়াম, সেইখানেও কিন্তু মনোবিজ্ঞানের কিছু না কিছু প্রভাব থাকে। কারণ আমরা ফিজিওলজিক্যাল সাইকোলজি বা বায়োসাইকোলজিতে দেখলাম যে মানব আচরণের সঙ্গে মানব শরীর কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভারতীয় মনোবিজ্ঞান সম্পর্কে আমরা যদি একটু চট করে আলোচনা করে নিই, আমরা কি দেখব? ভারতীয় দর্শন, শাস্ত্র ও ধর্মগ্রন্থে মানব আচরণ সংক্রান্ত আলোচনা, সমস্যা সমাধান প্রক্রিয়া, পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া, এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। বেদ, যোগ সূত্র, শ্রীমদ্ ভাগবত গীতা প্রভৃতি গ্রন্থে এগুলির উল্লেখ আছে। 1916 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে প্রথম মনোবিজ্ঞানের পঠন পাঠন শুরু হয়, কিন্তু স্বাধীন বিষয় হিসাবে মনোবিজ্ঞানের চর্চা, সেটা আমরা দেখতে পাই ভারতের স্বাধীনতার পরেই সেটা শুরু হয়েছিল। এই পর্যায়ে পরীক্ষণমূলক মনোবিজ্ঞানের উপরেই কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হতো। 1924 সালে দ্য ইন্ডিয়ান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়, আর তার এক বছর পরে ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজি প্রতিষ্ঠা লাভ করে। 40-এর দশকে ভারতবর্ষে ফলিত মনোবিজ্ঞানের প্রচার ও প্রসার ঘটে। ভারতে মনোবিজ্ঞানের আধুনিক পর্যায়ে শুরু হয় 1958 সালে যদুরাজ সিনহার লেখা সংবেদন ও প্রত্যক্ষণ তত্ত্বের বইয়ের মাধ্যমে। এরপর তিনি আবেগের তত্ত্ব বিষয়ক বইও রচনা করেন। ভারতীয় মনোবিজ্ঞানীগণ পাশ্চাত্য দেশের তাত্ত্বিকদের মতোই বিভিন্ন মনোবৈজ্ঞানিক তত্ত্ব রচনায় উৎসাহী হয়ে ওঠেন। একদম বর্তমান কালে আমরা দেখি যখন ভারতীয় মনোবিজ্ঞানের আলোচনা হচ্ছে, সেখানে প্রাচ্য মনোবিজ্ঞান, বৌদ্ধ ও জৈন দর্শন অবলম্বনে যে মনোবিজ্ঞান, যোগ মনোবিজ্ঞান, এই ধরনের মনোবৈজ্ঞানিক চর্চায় অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে, এবং সেটা শুধুমাত্র ভারতীয় মনোবিজ্ঞান নয়, পাশ্চাত্য মনোবিজ্ঞানের সঙ্গে একই রকম ভাবে গুরুত্ব পেয়ে আলোচিত হচ্ছে। বহু পাশ্চাত্য মনোবৈজ্ঞানিক পরিমাপক, যেগুলো টেস্ট, যেগুলো সাইকোলজিক্যাল টেস্ট যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু ভারতীয় সংস্কৃতি অনুযায়ী আবার করে তৈরি করা হচ্ছে, পরিমার্জন করা হচ্ছে, এবং সারা দেশে মনোবৈজ্ঞানিক গবেষণাও কিন্তু ধীরে ধীরে সমৃদ্ধি লাভ। এই ছিল আমাদের মোটামুটি ভাবে প্রথম একক ও দ্বিতীয় একক সম্পর্কিত আলোচনা, যেখানে আমরা মনোবিজ্ঞানের সংজ্ঞা, সেই সংজ্ঞার যে একটা বিবর্তন, মনোবিজ্ঞানের যে একটা ঐতিহাসিক পটভূমি, তার বিবর্তন,
মনোবিজ্ঞানের বিষয়বস্তু, তার বিভিন্ন শাখা, অন্যান্য যে বিজ্ঞানগুলো রয়েছে, যেমন জেনেটিক্স, যেমন সাইবারনেটিক্স, যেমন ফিজিওলজি, বা এদিকে যেরকম সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, এগুলোর সঙ্গে মনোবিজ্ঞানের যে সম্পর্ক, অর্থাৎ সেই বিষয়গুলোর থেকে যে উপাদানগুলো নিয়ে মনোবিজ্ঞানকে আরো সমৃদ্ধ করে তোলা হয়েছে। কারণ প্রত্যেকটি মানুষের আচরণ সংক্রান্ত বিষয়বস্তু, কি সমাজবিজ্ঞান, কি রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্তগুলোই কিন্তু মানুষের আচরণ সংক্রান্ত বিজ্ঞানও অবশ্যই, এবং সেখানে মনোবিজ্ঞানের একটা খুব প্রভাব বর্তমান। তো সেটাও আমরা আলোচনা করলাম সেই জায়গাটা। আর তাছাড়া আমরা কি আলোচনা করলাম? মনোবিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা করলাম, বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে মনোবিজ্ঞানের নীতি ও তত্ত্বের প্রয়োগ সম্পর্কে আলোচনা করলাম। এছাড়াও আমরা কি দেখলাম, কিভাবে বিভিন্ন এই মনোবিজ্ঞানের ক্ষেত্রটাকে কিভাবে শ্রেণীবিন্যাস করা সম্ভব, সেটা আমরা দেখলাম। এছাড়া দেখলাম ভারতীয় মনোবিজ্ঞান, ভারতে মনোবিজ্ঞানের যে চর্চা, সেটা কিভাবে শুরু হয়েছিল এবং তার বিবর্তন কিভাবে ঘটল, তার যে প্রাচীন পর্যায় এবং আধুনিক পর্যায়, এই সবগুলোই আমরা এই ইউনিট 1 এবং ইউনিট 2 মিলিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি খানিকটা আমরা মনোবিজ্ঞান সম্পর্কে এই আলোচনার মাধ্যমে কিছুটা আমাদের ধারণা পরিষ্কার হলো, এবং আমরা কেন মনোবিজ্ঞান কি, মনোবিজ্ঞানের বিষয়বস্তু কি, এবং মনোবিজ্ঞান পড়তে গেলে আমাদের কি কি ধরনের মানসিক প্রস্তুতি প্রয়োজন, আমাদের কি কি এর মধ্যে পড়তে হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই এককগুলোর মধ্যে আলোচনা করলাম। এই পর্যায়ে আলোচনার মধ্যে এই পর্যায়ের আলোচনার যে ঘটলো, এইটা আমাদের পরবর্তী যে সমস্ত মনোবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে যে আলোচনা হবে, তার একটা বেস মধ্য দিয়ে আমরা নির্মাণ করতে পারলাম বলে মনে হয়। সবাইকে অনেক ধন্যবাদ এই বক্তব্য শুনবার জন্য। নমস্কার।